আসসালামু আলাইকুম বন্ধুরা, আসুন আমরা একটা ভিডিও দেখি আগে, তারপরে আমরা এ বিষয়ে কথা বলবো। চলুন দেখা যাক। চলুন 1 2 3। ভারতের আদানি গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কেনার বিষয়ে শেখ হাসিনা যে চুক্তি করেছিল, সেই চুক্তির শর্তগুলো ছিল সম্পূর্ণ গোপনীয়। বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা থাকার পরও ঠিক কী কারণে শেখ হাসিনা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করার এই গোপন চুক্তিটি করেছিল তা কারো কাছেই বোধগম্য নয়। শেখ হাসিনার সাথে আদানির করা সেই গোপন চুক্তি ছিল কর্পোরেট জালিয়াতির সর্বোচ্চ উদাহরণ। চুক্তির শর্তগুলো সবার সামনে আসলে দেশে এই বিষয়টি নিয়ে মারাত্মক অসন্তোষ তৈরি হতে পারত। সে কারণেই আওয়ামী লীগ সরকার আদানির সাথে করা চুক্তির শর্তগুলো গোপন করেছিল। সেই গোপন চুক্তির খেসারত দিতে হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে। আদানি পাওয়ার বাংলাদেশের কাছে তাদের $800 মিলিয়ন বা ৯,৫৬৩ কোটি টাকা বকেয়া পাওনা পরিশোধ করার জন্য প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখে তাগাদা দিয়েছে। আদানি পাওয়ারের সাথে হাসিনা সরকারের দেশ বিক্রির নামান্তর সেই চুক্তিতে আসলে কি ছিল সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৫ সালে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। তখন নরেন্দ্র মোদী ভারতের কোম্পানিগুলোকে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার জন্য শেখ হাসিনাকে বলেছিল। সেই সফরেই মোদী সরকারের সাথে হাসিনা সরকার ভারতের বিদ্যুৎ কেনার জন্য $4 বিলিয়ন চুক্তি সই করে। এরপর ২০১৭ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ভারতের আদানি পাওয়ার লিমিটেড $1.7 বিলিয়ন একটি গোপন চুক্তি সই করে। চুক্তিটি গোড্ডা বিদ্যুৎ প্রকল্প হিসেবে পরিচিত। এই চুক্তি অনুযায়ী ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় ১,৬০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়। সেখান থেকে ২৫ বছর বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর বাইরে চুক্তির আর কোনো শর্ত গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। আদানির বিদ্যুৎ নিয়ে ভারত বাংলাদেশের সরকারি কর্তৃপক্ষও কখনো খোলামেলা আলোচনা করেনি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আদানির সঙ্গে বাংলাদেশের চুক্তি একটি সার্বভৌম সরকারের সঙ্গে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চুক্তি। এর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহি ইন্ডিয়া এনার্জি উইকে বলেছে, আদানির সাথে বাংলাদেশের চুক্তিটি গোপনীয়। গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চুক্তির গোপনীয়তার কারণে ভারত বাংলাদেশ কোনো দেশের গণমাধ্যমেই এ সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়নি। তবে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট হাসিনা এবং আদানির সেই গোপন চুক্তির ১৬৩ পৃষ্ঠার অতি গোপন নথি সংগ্রহ করতে সক্ষম হয়। এরপর ওয়াশিংটন পোস্ট ৩ জন জ্বালানি বিশেষজ্ঞকে দিয়ে চুক্তিটি পর্যালোচনা করিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে। ওয়াশিংটন পোস্টের সেই রিপোর্ট থেকে জানা যায়, গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে যাওয়ার পর থেকে আদানি পাওয়ার কোনো বিদ্যুৎ উৎপাদন না করলেও বাংলাদেশকে প্রতি বছর $400 মিলিয়ন পরিশোধ করতে হবে। আদানি গ্রুপ এত বিপুল পরিমাণ অর্থ ক্যাপাসিটি চার্জ বাবদ বাংলাদেশের কাছ থেকে আদায় করবে। অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক জ্বালানি বিশ্লেষক টিম বার্কলি চুক্তিটি পর্যালোচনা করে জানিয়েছেন, বিদ্যুৎ খাতের বৈশ্বিক মান অনুযায়ী আদানি গ্রুপের ক্যাপাসিটি চার্জ অনেক বেশি। তিনি আরও জানান, বাংলাদেশে পাইকারি বিদ্যুতের যে বাজার মূল্য তার চেয়ে 5 গুণ বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। অথচ এই চুক্তি দেখিয়েই আওয়ামী লীগ সরকার দাবি করেছিল, আদানির সাথে চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত লাভজনক। গোড্ডার বিদ্যুৎ প্রকল্পটি যেহেতু একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তাই আদানি গ্রুপের সাথে চুক্তির একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল কয়লার দাম নির্ধারণ। বাংলাদেশ সরকার দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ কেনার ক্ষেত্রে কয়লার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। আন্তর্জাতিক বাজারে কয়লার দাম বেড়ে গেলেও সরকার নির্দিষ্ট অর্থের বেশি টাকা প্রদান করে না। কিন্তু আদানির সাথে চুক্তির ক্ষেত্রে বাংলাদেশ গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জন্য প্রয়োজনীয় কয়লার দাম আন্তর্জাতিক বাজার দর অনুযায়ী পরিশোধ করার চুক্তি করেছিল। যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কয়লার দাম প্রায় ৩ গুণ বেড়েছে, তারপরও কয়লা সরবরাহে খুব বেশি সমস্যা হওয়ার কথা ছিল না।
কারণ ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশা রাজ্যে আদানি গ্রুপের বিশাল বিশাল কয়লা খনি আছে। এমনকি ভারতে কয়লা উত্তোলনের অনুমতি দেওয়া 6টি খনির মধ্যে 4টি খনির ঠিকাদারি পেয়েছে আদানির কোম্পানি। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে থাকা বিশ্বের অন্যতম বৃহৎ কয়লা খনিও আদানি গ্রুপের নিয়ন্ত্রণে রয়েছে। আদানি গ্রুপের ওয়েবসাইটে বলা হয়েছে তারা বছরে 9 কোটি টন কয়লা উৎপাদন করতে পারে এবং আগামী 30 বছরে তারা 300 কোটি টন কয়লা মজুত করার সক্ষমতা রাখে। গ্লোবাল এনার্জি মনিটরের তথ্যমতে গৌতম আদানির কোম্পানি বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি ব্যক্তিগত কয়লা বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির মালিক। ভারতে এত কয়লার মালিকানা থাকার পরও আদানি পাওয়ার চুক্তিতে দেখিয়েছে যে তারা প্রতি বছর 70 লক্ষ টন কয়লা বিদেশ থেকে আমদানি করবে। এত বিপুল পরিমাণ কয়লা বিদেশ থেকে আমদানি করলে স্বভাবতই তার দাম বেশি পড়বে, কিন্তু সেখানেও আদানি গ্রুপই লাভবান হবে, কারণ অস্ট্রেলিয়া থেকে আমদানি করা বিদেশি কয়লার মালিকও আদানি নিজেই। সেই সাথে কয়লা আবার যে বন্দরে খালাস করা হবে সেই সমুদ্র বন্দরও আদানির মালিকানাধীন। এখানেই শেষ নয়, বন্দর থেকে বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত কয়লা পরিবহন করার জন্য যে রেল লাইন ব্যবহার করা হবে সেই রেল লাইনও আদানিরই তৈরি করা। কয়লার প্রতিটি ধাপে আদানির প্রত্যক্ষ ব্যবসা থাকলেও কয়লার আন্তর্জাতিক বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম ধরা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ বিভাগ বলছে আদানি গ্রুপ প্রতি টন কয়লার দাম ধরেছে $400, অথচ বাংলাদেশ ও ভারতের যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত রামপাল বিদ্যুৎ কেন্দ্র এবং বাংলাদেশ ও চীনের যৌথ বিনিয়োগে করা পায়রা বিদ্যুৎ কেন্দ্রে কয়লার দাম পড়েছে প্রতি টন $250 মতো। আদানি প্রতি টন কয়লার যে দাম প্রস্তাব করেছিল তার রামপাল ও পায়রার চেয়ে 60% বেশি। আদানির কয়লার দাম বেশি হবার কারণে বাংলাদেশে উৎপাদন করলে যে বিদ্যুতের দাম হতো 13 থেকে 14 টাকা, আদানির কাছ থেকে তা 22 টাকায় কিনতে হচ্ছে। আদানির বিদ্যুতের দাম বেশি হবার অজুহাতে বাংলাদেশ যদি আদানির কাছ থেকে বিদ্যুৎ না কেনে, সেক্ষেত্রেও প্রতি বছর আদানিকে $400 মিলিয়ন ক্যাপাসিটি চার্জ দিতে হবে। বাংলাদেশি টাকায় যার মূল্য 4781 কোটি টাকা। তার মানে আদানির কাছ থেকে বিদ্যুৎ কেনা বাদ দিলেও 2045 সাল পর্যন্ত প্রতি বছর প্রায় 5000 কোটি টাকা আদানিকে দিয়ে যেতে হবে। ডলারের দাম বাড়লে এই টাকা আরও বাড়বে। আগামী 25 বছর আদানিকে ক্যাপাসিটি চার্জ দিলে তার পরিমাণ দাঁড়াবে 1,25,000 কোটি টাকারও অনেক বেশি। কয়লার দাম রাশিয়া ইউক্রেন যুদ্ধের আগের পর্যায়ে ফিরে গেলেও অভ্যন্তরীণ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরকার যে পরিমাণ খরচ করে তার চেয়ে অন্তত 33% বেশি দামে আদানির কাছ থেকে বিদ্যুৎ কিনতে হবে। জ্বালানি বিশেষজ্ঞরা ওয়াশিংটন পোস্টকে বলেছিল বাংলাদেশের সাথে করা আদানির এই চুক্তিটি অবশ্যই প্রতারণা, আর বাংলাদেশের পক্ষে এই চুক্তির বৈধতা দিয়ে দেশের জনগণের সাথে চূড়ান্ত পর্যায়ের বিশ্বাসঘাতকতার কাজটি করেছে শেখ হাসিনার জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিকি ইলাহি। আদানির কাছ থেকে অধিক দামে বিদ্যুৎ কেনার চুক্তি করে দেশের অপূরণীয় ক্ষতি হলেও শেখ হাসিনার মাফিয়া সরকারের লোকজন ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে। আদানির গোড্ডা প্রকল্পে উৎপাদিত বিদ্যুৎ 105 কিলোমিটার দীর্ঘ আদানি হাই ভোল্টেজ লাইনের মাধ্যমে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত নিয়ে আসা হয়। ভারতের ভেতর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিদ্যুৎ পরিবহনের খরচও বহন করে বাংলাদেশ সরকার। তারপর সীমান্ত থেকে আরও 29 কিলোমিটার সঞ্চালন লাইনের মাধ্যমে বিদ্যুৎ পরিবহন করে বাংলাদেশের জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করা হয়। 2022 সালের 16 ডিসেম্বর ভারতের ঝাড়খণ্ডের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা শুরু হবার কথা ছিল, কিন্তু নির্ধারিত সময়ের প্রায় 6 মাস পরে নির্ধারিত পরিমাণের চেয়ে অনেক কম পরিমাণ বিদ্যুৎ বাংলাদেশে আসতে শুরু করে। 2023 সালে আওয়ামী লীগ সরকারের তথ্য অনুযায়ী কয়লা ও গ্যাস চালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর মাধ্যমে দেশের সর্বোচ্চ চাহিদার তুলনায় 40% বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা ছিল বাংলাদেশের। সেক্ষেত্রে ওই সময়ে আদানির বিদ্যুৎ বাংলাদেশের প্রয়োজন হবারই কথা ছিল না। আদানির সাথে চুক্তির আরেকটি হতাশাজনক বিষয় হল চুক্তির অর্থ মার্কিন ডলারে পরিশোধ করতে হবে। যখন চুক্তি সম্পাদন করা হয়েছিল তখন 1 মার্কিন ডলারের মূল্য ছিল 81 টাকা, আর বর্তমানে ডলারের দাম প্রায় 120 টাকা। গোড্ডা বিদ্যুৎ প্রকল্প চুক্তির শর্তগুলো শুধু বাংলাদেশের জনগণের কাছে গোপন করেই প্রতারণা করা হয়নি। ধূর্ত আদানি গ্রুপ
চুক্তির বেশ কিছু বিষয় বাংলাদেশ সরকারের কাছেও গোপন করেছে। নরেন্দ্র মোদীর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে গৌতম আদানি 2019 সালে গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রের জমিকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে ঘোষণা করিয়ে নেয়। এর ফলে আদানি পাওয়ার ভারতের সব ধরনের শুল্ক কর ছাড় পেয়ে যায়। চুক্তি অনুযায়ী কর মওকুফের বিষয়টি 30 দিনের মধ্যে বাংলাদেশকে জানানোর কথা ছিল, কারণ শুল্ক কর ছাড়ের কারণে ক্যাপাসিটি চার্জ ও কয়লার আমদানি ব্যয় কমে যাবে। কিন্তু আদানি পাওয়ার বিষয়টি গোপন করে গেছে। সব মিলিয়ে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, আদানি গ্রুপের সঙ্গে বাংলাদেশের করা বিদ্যুৎ চুক্তিটি বৈষম্য ও প্রতারণামূলক। শেখ হাসিনার আমলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে গিয়ে বাংলাদেশ চরম আর্থিক সংকটে পড়েছিল। সে কারণেই হয়তো দীর্ঘদিন আদানির বিদ্যুতের মূল্য পরিশোধ করা থেকে বিরত ছিল হাসিনা সরকার। বর্তমানে বাংলাদেশের তীব্র বিদ্যুৎ সংকটের মধ্যে আদানি পাওয়ারের মোটা অঙ্কের দেনা পরিশোধ করার বিষয়টি বাংলাদেশের অর্থনীতির জন্য বাড়তি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনা শুধু আদানির কাছ থেকেই নয়, ভারতের বেশ কয়েকটি সরকারি বিদ্যুৎ সংস্থার কাছ থেকেও বিদ্যুৎ আমদানি করেছে। সব মিলিয়ে ভারতের কাছে বাংলাদেশের বকেয়ার পরিমাণ $100 কোটি বা $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাংলাদেশি টাকায় যার মূল্য 11,954 কোটি টাকা। এর মধ্যে শুধু আদানির কাছেই বকেয়া আছে $800 মিলিয়ন বা 9,563 কোটি টাকা। আদানি পাওয়ার ইতোমধ্যেই প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখে এই টাকা পরিশোধ করার তাগাদা দিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থের একটি অংশ এখনই পরিশোধ না করলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ ইতোমধ্যেই আদানি অন্তত 500 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। ভারতের আদানি গ্রুপ বৈশ্বিকভাবে স্বীকৃত একটি প্রতারক প্রতিষ্ঠান। 2023 সালে মার্কিন অর্থনৈতিক বিশ্লেষক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গ্রুপের কর্পোরেট জালিয়াতি প্রকাশ করার পর আদানি রাতারাতি $100 বিলিয়ন সম্পদ হারিয়েছিল। অতীতে কয়লাখনি কেলেঙ্কারির কারণে অস্ট্রেলিয়ার জনগণ আদানির বিরুদ্ধে প্রতিবাদ করেছে। সাম্প্রতিক সময়ে কেনিয়ায়ও বিমানবন্দর কেলেঙ্কারিতে আদানি গ্রুপ নিন্দিত হয়েছে। সেই আদানির সাথে হাসিনা সরকার বাংলাদেশের টাকা দিয়ে ভারতে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে বাংলাদেশের চেয়ে বেশি দামে বিদ্যুৎ আমদানি করার অন্যায্য চুক্তি করেছিল। বাংলাদেশের জনগণকে না জানিয়ে গোপনে এমন প্রতারণামূলক চুক্তি সই করা প্রকৃতপক্ষে দেশ বিক্রি করে দেওয়ারই নামান্তর। তো বন্ধুরা, আমরা এতক্ষণ ভিডিও দেখলাম এবং বিষয়টি জানতে পারলাম, বুঝতে পারলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।